ইন্দিরা গান্ধী কারো চোখে সাক্ষাৎ দুর্গা, কারো কথায় আয়রন লেডি, কারো কাছে আবার মাদার ইন্ডিয়া। আবার একটা সময় এই কলকাতা শহরের দেয়ালে তাকে ডাইনি হিসেবেও দেখানো হয়েছিল। ৭১-এর যুদ্ধে যিনি দেখিয়ে দিয়েছিলেন ভারতকে লাল চোখ দেখালে তার পরিণাম কী হতে পারে। আবার তার জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের জন্য আজও সমালোচিত হতে হয় কংগ্রেসকে। মোদ্দা কথাটা হলো, ইউ ক্যান লাভ হার, ইউ ক্যান হেট হার, বাট ইউ ক্যান নট ইগনোর হার। বিশ্ব ইতিহাসে সব থেকে শক্তিধর রাষ্ট্রনায়কদের মধ্যে তার নাম উঠে আসে একেবারে সামনের সারিতে। আবার তাঁর আমলে কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক প্রবণতাটাও ভীষণভাবে প্রকট হয়েছে। তবে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মেয়ে হলেও রাজনীতিতে তার পথ চলাটা মোটেই মসৃণ ছিল না। সমালোচকদের চোখে তিনি শুরুতে ছিলেন ভঙ্গিগুড়িয়া, পরে তাকে নিয়েই বলা হয়েছিল ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। কিন্তু কিভাবে এই দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন ইন্দিরা গান্ধী, আজ ভারত কথার এই পর্বে সেটাই দেখাবো আপনাদের। हेलो मैडम, भोपाल से सीएम साहब लाइन पर हैं। शास्त्री जी नहीं रहे। शास्त्री जी का निधन हो गया? मेरे ख्याल से आपको जल्द से जल्द दिल्ली आ जाना चाहिए। তখনও সূর্যের আলো ফোটেনি। দিল্লির ১ নম্বর সফদরজং রোডের বাড়ি থেকে একটা ফোন যায় ভোপালের তৎকালীন মুখ্যমন্ত্রীর বাসভবনে। ভারতীয় রাজনীতিতে তখন শুরু হয়ে গেছে কিস্সা কুর্সি কা। লাল বাহাদুর শাস্ত্রী তাশখান্দে প্রয়াত হয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারটি খালি। শাস্ত্রীজির নিথর দেহ ভারতে ফেরার আগেই শুরু হয়ে গেছিল প্রধানমন্ত্রীর সেই খালি চেয়ারে বসা নিয়ে প্রতিযোগিতা, যেন ভারতীয় রাজনীতির মিউজিক্যাল চেয়ার খেলা। লাল বাহাদুর শাস্ত্রীকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দক্ষিণের দুঁদে কংগ্রেস সভাপতি কে কামরাজ। শাস্ত্রীজির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর চেয়ারটাতে কে বসবেন তা ঠিক করার দায়িত্বও এসে পড়ে তাঁরই ওপর। তবে তিনি সক্রিয় হয়ে ওঠার আগেই বিভিন্ন শিবির থেকে তৎপরতা শুরু হয়ে গেছিল। আর এই কারণেই ভোপালে ভোরের আলো ফোটার আগেই দিল্লির সফদরজং রোড থেকে একটা টেলিফোন কল পৌঁছল। তারপর কি হলো দেখুন। हेलो मैडम, भोपाल से सीएम साहब लाइन पर हैं। शास्त्री जी नहीं रहे। शास्त्री जी का निधन हो गया? पर कैसे? दिल का दौरा पड़ने से ताशकंद में उनका निधन हो गया। और अब? रात को 3:30 बजे ही गुलजारी लाल नंदा जी को केयरटेकर प्राइम मिनिस्टर बना दिया गया। मेरे ख्याल से आपको जल्द से जल्द दिल्ली आ जाना चाहिए। जी ठीक है। ফোনটা করেছিলেন খোদ ইন্দিরা গান্ধী, আর ফোনের অপর প্রান্তে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দ্বারকা প্রসাদ মিশ্র, যিনি একাধারে ছিলেন ইন্দিরার সমর্থক এবং পরামর্শদাতা। পাশাপাশি দ্বারকা প্রসাদ ছিলেন কংগ্রেসের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি যে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের হাওয়া তুলতে পারতেন। আর ঠিক এই কারণেই সেদিন শেষ রাতে তার কাছে পৌঁছেছিল ইন্দিরা গান্ধীর ফোন। অবশ্য কিছুক্ষণ পর আর একটা ফোনও এসেছিল। ফোনটা করেছিলেন তখনকার কেয়ারটেকার প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ। দ্বারকা প্রসাদ মিশ্র তার বই দ্য পোস্ট নেহেরু এরাতে এই ঘটনার কথা বিস্তারিত লিখে গেছেন। তার কথা অনুযায়ী ইন্দিরা শুরু থেকেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এ ব্যাপারে কোনো সংশয় ছিল না। আবার গুলজারিলাল নন্দরও প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। তিনি প্রথমে ডিপি মিশ্র এবং পরে ইন্দিরা গান্ধীকেও সে কথা বলেন। ভাবুন, গুলজারিলাল নন্দ কার কাছে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা প্রকাশ করছেন? না ইন্দিরা গান্ধী, যিনি নাকি নিজেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চাইছেন। সব মিলিয়ে দিল্লির মসনদে কে বসবে তা নিয়ে তখন প্রবল টানাপোড়েন। ঠিক এমন সময় 1966 সালের 11ই জানুয়ারি সকালে ইন্দিরার সঙ্গে দেখা করতে তার কাছে পৌঁছন তার ঘনিষ্ঠ বন্ধু পুপুল জয়কার। पता है पुपुल, मेरे सपोर्ट के बिना
कोई प्रधानमंत्री नहीं बन सकता। মতিলাল নেহরুর নাতনি আর জওহরলাল নেহরুর কন্যা ততদিনে কিন্তু মনস্থির করে ফেলেছেন প্রধানমন্ত্রী তিনি হবেনই। আর তার জেদ যে কতটা জোরালো ছিল সেটা পরিষ্কার হয়ে গেছিল একটা কথা থেকে, নো ওয়ান ক্যান বিকাম প্রাইম মিনিস্টার উইদাউট মাই সাপোর্ট। হ্যাঁ, এটাই ছিল ইন্দিরা গান্ধীর সেই সময়ের মন্তব্য। আর এ বিষয়ে কংগ্রেসের ওল্ড গার্ডের নেতা, তামিলনাড়ুর পোড় খাওয়া রাজনীতিবিদ কংগ্রেস সভাপতি কামরাজ কি ভাবছেন তা আঁচ করতে তার সঙ্গে দেখা করতে যান ইন্দিরা গান্ধী। आज सुबह गुलजारी लाल नंदा आए थे। वो प्रधानमंत्री बने रहना चाहते हैं। कम से कम अगले चुनाव तक वो मेरा समर्थन चाहते हैं। क्या कहा आपने उनको? मैंने कहा कि अगर दूसरे लोग आपका समर्थन कर रहे हैं तो हम भी करेंगे। वैसे आपकी क्या राय है? मैं सोचता हूं अभी कुछ करने की जरूरत नहीं है। फैसले से पहले बहुत लोगों से सलाह मशवरा लेना होगा। देखते हैं। সে সময় দিল্লির কংগ্রেসি রাজনীতিতে ছিল সিন্ডিকেটের রমরমা। সিন্ডিকেট অর্থাৎ অহিন্দিভাষী কংগ্রেস নেতাদের শক্তিশালী জোট। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন বাংলার প্রভাবশালী নেতা অতুল্য ঘোষ। ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা দ্বারকা প্রসাদ মিশ্র তার বইতে এ বিষয়ে লিখেছেন, अतुल्य घोष और सिंडिकेट के कई नेता कामराज पर प्रधानमंत्री बनने के लिए दबाव डाल रहे थे। दरअसल कामराज ने सार्वजनिक तौर पर कभी ये कहा ही नहीं कि वो प्रधानमंत्री के रेस में नहीं है। इंदिरा गांधी संभल संभल कर बात करती रहीं और सिर्फ इतना ही कहा कि उन्होंने अपनी किस्मत कांग्रेस के नेताओं के हाथ में छोड़ रखा है। उधर सिंडिकेट के नेता तो कामराज के अलावा किसी और के बारे में सोच ही नहीं रहे थे, लेकिन कामराज के टाल मटोल भरे रवैये की वजह से 13 तारीख की रात सिंडिकेट नेताओं की बैठक हुई। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর দুদিন পর দিল্লির 4 নম্বর যন্তর মন্তর রোডের বাংলোয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী বেছে নিতে গোপন বৈঠকে বসেন সিন্ডিকেটের নেতারা। ইস্যুটা ছিল কামরাজ কি নিজেই প্রধানমন্ত্রী হবেন নাকি অন্য কেউ। 1966 সালের 14 জানুয়ারি আনন্দবাজার পত্রিকা হেডলাইন হয়েছিল, পরবর্তী প্রধানমন্ত্রী কে? কামরাজের নাম উল্লিখিত, তবে দাবিদার আরও আছেন। সিদ্ধান্ত নেয়ার জন্য কামরাজকে চাপ দিচ্ছিলেন তার অনুগামীরা। এর মধ্যে ছিলেন অতুল্য ঘোষ। कामराज जी, अब आपको फैसला कर लेना चाहिए। प्रधानमंत्री पद के लिए आपको अपनी उम्मीदवारी की घोषणा कर देनी चाहिए। अतुल्य जी, आप ही बताइए हमें क्या करना चाहिए। मैं पिछले 3 दिनों से आपसे यही तो कह रहा हूं, प्रधानमंत्री आप बन जाइए। बन जाइए, आप ही बन जाइए ना। हे क्या बोलता है? नहीं नहीं नहीं, भगवान के लिए मेरा नाम मत उछालो। अरे इसमें बुराई क्या है? सिंडिकेट के बाकी सदस्य हमेशा आपके साथ हैं और कुछ मुख्यमंत्रियों ने समर्थन की बात की है। नहीं, मुझे नहीं लगता मैं प्रधानमंत्री बन सकता। पर क्यों? नो हिंदी, नो इंग्लिश, हाउ? কামরাজের পাশে তখন গোটা সিন্ডিকেট। কামরাজ একবার যদি নিজে রাজি হতেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাহলে আদৌ ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া হতো কিনা তা নিয়ে আজও সন্দেহ আছে। কিন্তু ক্ষমতার এত কাছাকাছি এসেও কেন সেদিন কামরাজ নিজে প্রধানমন্ত্রী হতে চাননি?
এই প্রশ্নের উত্তর জানতে আমরা সরাসরি কথা বলবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ সৌভিক মুখোপাধ্যায়ের সঙ্গে। সৌভিকবাবু, 2004 সালে সোনিয়া গান্ধী কিভাবে কোট আনকোট অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন আমরা প্রত্যেকে সেটা জানি, কিন্তু তারও বহু বছর আগে তার শাশুড়ির প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় কামরাজ প্রধানমন্ত্রীর চেয়ারের এত কাছাকাছি পৌঁছেও তা ছেড়ে দিয়েছিলেন কেন? আপনার কি মনে হয়? ভাষাগত সমস্যা হয়তো থাকতে পারে, এটা একদম অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা ছিল যে ওনার এই যে মনে হওয়া যে কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, এবং দুর্বল হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে ক্ষমতার একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাওয়া, জওহরলাল নেহরুর হাতে যেরকম হচ্ছিল, সেই জায়গা থেকে আবার সংগঠনকে পুনরায় তার পুনরুজ্জীবন ঘটানো প্রয়োজন। সেই জায়গা থেকেই কামরাজ প্ল্যান, সেই জায়গা থেকেই সংগঠনে ফিরে আসা, বা ওই চল ফিরে মাটির টানে ধরনের, যে আমাদেরকে আবার সংগঠনে ফিরে যেতে হবে, যে সংগঠন থেকেই আজকে আমাদের সব কিছু। শেষ পর্যন্ত কামরাজ নিজেই রেস থেকে সরে দাঁড়ান। কিং নয়, তিনি চিরতরে ভারতীয় রাজনীতিতে কিং মেকার হয়েই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এই সিদ্ধান্তের কথাটা গোপন রাখেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কুর্সি পেতে তৎপর হয়ে ওঠেন মোরারজি দেশাই। জওহরলাল নেহরুর মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি। মহারাষ্ট্র আর গুজরাট মিলে যখন বম্বে রাজ্য ছিল, তারও মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সবাই জানতেন মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল বহুদিনের। নেহরুর মৃত্যুর পরও তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু হাওয়া লাল বাহাদুর শাস্ত্রীর পালে বুঝে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর মোরারজির সেই সুপ্ত ইচ্ছেটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তবে এরই মধ্যে এক মোক্ষম চাল দেন ইন্দিরা গান্ধীর প্রধান পরামর্শদাতা দ্বারকা প্রসাদ মিশ্র। দিল্লিতে মধ্যপ্রদেশ ভবনে মুখ্যমন্ত্রীদের একটা বৈঠক ডাকেন তিনি। अगर कामराज जी मोरारजी देसाई के खिलाफ चुनाव लड़ना चाहते हैं तो हमें उनको समर्थन करना चाहिए, क्यों? हाँ बिल्कुल ठीक। मिश्रा जी, मुझे ऐसा लगता है कि इस विषय में हम लोगों की पूरी सहमति है। हाँ हाँ जरूर बिल्कुल, इस बात पर अलग राय हो ही नहीं सकती। लेकिन कामराज जी खुलकर अपनी पोजीशन क्लियर नहीं कर रहे हैं। पता चला कि हम सब उनका समर्थन कर रहे हैं और वे चुनाव लड़े ही ना। इसलिए हमें दूसरा विकल्प ढूंढना ही होगा। देखिए, अगर आप सबकी सहमति हो तो कामराज के मना करने पर इंदिरा जी की उम्मीदवारी का हमें समर्थन करना ही चाहिए। लेकिन क्या कामराज जी इंदिरा जी को अपना समर्थन देंगे? आप सब जैसा कि जानते हैं, बगैर उनके समर्थन का इंदिरा जी प्रधानमंत्री नहीं बन सकती हैं। देखिए, मेरा प्रस्ताव यह है कि हमें सीधे कामराज से मिलना चाहिए और उनके पास जाकर कहें कि हम उन्हें प्रधानमंत्री पद के लिए समर्थन देंगे, और अगर वे इच्छुक ना हो तो हम उनसे पूछ लें कि क्या वे इंदिरा जी को अपना समर्थन देंगे। একদিকে লাল বাহাদুর শাস্ত্রীর আচমকা মৃত্যুতে দেশজোড়া শোক, অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কুর্সির লড়াই। বৈঠকের পাল্টা বৈঠক, চালের পাল্টা চাল, রাজনীতির মারপ্যাঁচ তখন একেবারে তুঙ্গে। এই পরিস্থিতিতে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর 3 দিনের মধ্যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সেখানে আবার আরেক নতুন মোড়। মোরারজি দেশাই এমন একটা সিদ্ধান্ত পাশ করিয়ে নেন যা না ইন্দিরা সমর্থকেরা আঁচ করতে পেরেছিলেন, না দুধে রাজনীতিক কামরাজ। मुझे लगता है कि हमें पिछली बार की तरह कंसेंसस से फैसला करना चाहिए। क्यों? चुनाव क्यों नहीं हो सकता? और ये कांग्रेस वर्किंग समिति ये कैसे तय कर सकती है? प्रधानमंत्री कौन बनेगा इसका फैसला संसदीय दल करेगा। जिसको ज्यादा वोट मिले वो प्रधानमंत्री बन जाए। क्यों? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডিপি মিশ্র কংগ্রেস ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে ছিলেন। এ বিষয়ে নিজের বইতে তিনি লিখেছেন,
পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে সে বিষয়ে সহমত তৈরির দায়িত্ব দেওয়া হয় কামরাজকে। কিন্তু কংগ্রেস সাংসদরা কোন প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে ভোট দেবেন সেই দিশা তিনি দেখাতে পারেননি। ওয়ার্কিং কমিটির বৈঠকের পর পূর্ব নির্ধারিত রণকৌশল অনুযায়ী আমি 3 মুখ্যমন্ত্রীকে নিয়ে কামরাজের সঙ্গে দেখা করতে যাই। আমার সঙ্গে রাজস্থান, মহারাষ্ট্র এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। कामराज जी, अगर आप प्रधानमंत्री बनना चाहें तो हमारा पूरा समर्थन है आपके पास। बिल्कुल। मोरारजी देसाई को प्रधानमंत्री बनने से रोकने के लिए आपको आगे आना होगा। मुझे लगता है कि आपको फैसला कर लेना चाहिए। इससे हमें आपका समर्थन बनाने में आसानी होगी। मिश्रा जी, मुझे प्रधानमंत्री नहीं बनना चाहिए। मुझे कांग्रेस का अध्यक्ष ही रहने दीजिए। ডিপি মিশ্র ঠিক এটাই শুনতে চাইছিলেন যে কামরাজ প্রধানমন্ত্রী হতে চান না, কিন্তু একই সঙ্গে তিনি এটাও জানতে চাইছিলেন কামরাজকে ইন্দিরাকে সমর্থন করবেন। কামরাজের কাছ থেকে এই প্রশ্নের উত্তর বার করতে তিনি আস্তিন থেকে আর একটা তাস বের করেন। ऐसा है, अगर आपको चुनाव नहीं लड़ना है तो आप अपना समर्थन इंदिरा जी को क्यों नहीं देते? आपकी राय सही है। गुलजारी लाल नंदा मोरारजी देसाई को हरा नहीं पाएंगे। हमें इंदिरा गांधी के नाम पर विचार करना चाहिए। अगर आप चाहें तो मैं मुख्यमंत्रियों की मीटिंग बुलाकर इंदिरा जी के लिए समर्थन जुटा सकता हूं। इससे पार्टी में आपकी भी पकड़ मजबूत होगी। मुख्यमंत्रियों को इस प्रस्ताव के लिए आप लोग राजी कीजिए, लेकिन मीटिंग तभी बुलाइए जब मैं इशारा करूं। जी। তখনকার কংগ্রেসি রাজনীতিতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় মুখ্যমন্ত্রীদের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সমর্থন ছাড়া ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া সম্ভবই ছিল না। তখন দেশে মাত্র 14টা রাজ্য, তার মধ্যে ইন্দিরার জন্য 8টা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমর্থন জোগাড় করতে সক্ষম হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ইন্দিরার পরামর্শদাতা ডিপি মিশ্র। অর্থাৎ সব মিলিয়ে তখন 9 জন মুখ্যমন্ত্রী ইন্দিরার দিকে। এরই মধ্যে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। রাজনৈতিক উচ্চতার নিরিখে তখনও ইন্দিরার থেকে মোরারজি দেশাই অনেকটা এগিয়ে থাকলেও আশ্চর্যজনকভাবেই ইন্দিরাকেই সমর্থন করেন কিংমেকার কামরাজ। তবে কামরাজ ভেবেছিলেন তিনি এমন একটা চাল দেবেন যাতে মোরারজি ভাইয়ের প্রধানমন্ত্রী হওয়া আটকে যাবে, আবার ইন্দিরা যেহেতু রাজনীতিতে একেবারে নতুন তাই দলের ওপর কামরাজের রাশও অক্ষুণ্ণ থাকবে। তখন কামরাজ গুণাক্ষরেও বুঝতে পারেননি তার এই একটি সিদ্ধান্তই ভারতীয় রাজনীতির মোড় চিরকালের জন্য ঘুরিয়ে দেবে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু 6 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী পদের লড়াইটা মূলত দুজনের মধ্যে এসে ঠেকেছে, ইন্দিরা গান্ধী এবং মোরারজি দেশাই। কার কপালে কুর্সি লেখা আছে সেটা অনেকখানি নির্ভর করছিল কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের মতামতের ওপর। কামরাজ ইন্দিরাকে সমর্থন করার কথা ঘোষণা করতেই পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, বিহারের মুখ্যমন্ত্রীও ইন্দিরাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলে 14 জন কংগ্রেসি মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জনই তখন ইন্দিরার পক্ষে। 1966 সালে 16ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সেই খবর বেরিয়েছিল। হেডলাইন ছিল, ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রীদের মনোনীতা, নির্বাচন অবধারিত প্রায়, মোরারজিও সংকল্পে অবিচল। রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ এবং মোরারজি দেশাইয়ের নিজের রাজ্য গুজরাতের মুখ্যমন্ত্রী ইন্দিরার প্রার্থীপদের বিরুদ্ধে ভোট দেন। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মেয়ে সুচেতা কৃপালনি, পাঞ্জাব প্রবাসী চিকিৎসক সুরেন্দ্রনাথ মজুমদারের কন্যা এবং পরবর্তীকালে কংগ্রেসের এক সময়ের সাধারণ সম্পাদক আচার্য কৃপালনির স্ত্রী। কি অদ্ভুত দেখুন,
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর পথের কাঁটা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সুচেতা কৃপালনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কংগ্রেসের অন্দরে তার কথা যথেষ্ট গুরুত্ব ছিল, কারণ তিনি ততদিনে রাজনীতিতে প্রায় 3 দশক কাটিয়ে ফেলেছেন। সুচেতা কৃপালনি 1939 সালে কংগ্রেসের বিদেশ বিষয়ক সম্পাদক নিযুক্ত হন। 1941 সালে অখিল ভারত মহিলা কংগ্রেস কমিটির সম্পাদক। 1946-এ গান্ধীজির সঙ্গে দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে তিনি মানুষের সেবা করেছিলেন। তার সম্পর্কে স্বয়ং গান্ধীজি লিখেছেন, আ পার্সন অফ রেয়ার কারেজ অ্যান্ড ক্যারেক্টার হু ব্রট ক্রেডিট টু ইন্ডিয়ান ওম্যানহুড। এহেন সুচেতা কৃপালনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর যখন ইন্দিরা গান্ধী এবং মোরারজি দেশাইয়ের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার সময় আসে, তখন মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনি কিন্তু সরাসরি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মত দেন। তখন অবশ্য বেশিরভাগ মুখ্যমন্ত্রী ইন্দিরার দিকে ছিলেন, আর সাংসদদের ওপর তাদের প্রভাবও ছিল মারাত্মক। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক হওয়ার কথা ছিল সংসদে কংগ্রেস সাংসদদের ভোটাভুটির মাধ্যমে। কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে ইন্দিরা গান্ধী এবং মোরারজি দেশাইয়ের মধ্যে লড়াই হোক, এটা চাইছিলেন না কামরাজ। তাই ভোটের আগের দিন মোরারজি ভাইকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার একটা শেষ চেষ্টা তিনি করেন। तो इसका मतलब मैं पीछे हट जाऊं। मैं जानता हूं कि हम दोनों में से बेहतर उम्मीदवार कौन है और मैं किस मामले में कम हूं। आप ही बताइए, मेरी क्या गलती है? मिसेस गांधी के पास बहुमत है। ठीक है, तो फिर कल चुनाव के नतीजे इसका फैसला करेंगे। কিন্তু মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর কুর্সির মায়া ছাড়তে নারাজ। তিনি শেষ দেখেই ছাড়বেন। January the 19th, 1966, the Central Hall of Parliament. Members of the Congress Parliamentary Party meet to elect their new leader. লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণের ঠিক 9 দিন পর রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে কংগ্রেসের 524 জন সাংসদ সংসদ ভবনে একত্রিত হন পছন্দের প্রধানমন্ত্রীকে বাছতে। এই হলো সেদিনের সংসদের ছবি। সংসদ ভবনে তখন মোরারজি দেশাই এবং ইন্দিরা গান্ধী দুজনেই হাজির। যে কোনো একজনকে বেছে নেবেন কংগ্রেস সাংসদরা। স্বাধীন ভারতে প্রথমবার প্রধানমন্ত্রী বাছতে দলের অন্দরে ভোটাভুটি হচ্ছিল। এই হলো সেদিন কংগ্রেস সাংসদদের ভোট দেওয়ার ফুটেজ। প্রায় 2 ঘন্টা ধরে চলে ভোটাভুটি, তারপর ভোট গণনা। সে এক অবিস্মরণীয় মুহূর্ত। সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য ভোটাভুটি চলছে, আর ফলাফল জানতে বাইরে বাড়ছে উপচে পড়া ভিড়, টান টান উত্তেজনা, যাকে বলে নেল বাইটিং সিচুয়েশন। আচমকাই বাইরে থেকে একটা চিৎকার শোনা গেল, ছেলে না মেয়ে? সংসদের ভেতর থেকে জবাব এলো, ইটস আ গার্ল। হ্যাঁ, এইভাবেই গোটা দুনিয়া জানতে পেরেছিল স্বাধীন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী। মোরারজি দেশাইয়ের পক্ষে ভোট পড়েছিল 169টা, আর ইন্দিরা পেয়েছিলেন 355টা ভোট। এভাবেই পৃথিবীর দ্বিতীয় এবং ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। 1966 সালের 20 জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় বিরাট করে সেই খবর বেরোয়। হেডলাইন ছিল ইন্দিরার জয়। ডান দিকের কলামে আরেকটা শিরোনাম ছিল ভারতের কর্ণধার পদে প্রথম মহিলা, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বয়ঃকনিষ্ঠা অধিনেত্রী। 1966 সালের 24 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইন্দিরা গান্ধী। I, Indira Gandhi, do solemnly affirm that I will bear true faith and allegiance that I will bear true faith and allegiance to the Constitution of India to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties that I will faithfully and conscientiously discharge my as the duties Prime Minister for the Union, as the Prime Minister for the Union, and that I will do right to all manner of people and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. রাজনীতি তার রক্তে, প্রধানমন্ত্রীও হয়ে গেছেন। কিন্তু নানা মহলে একটা প্রশ্ন তখনও থেকে গেছিল, শুধু নেহেরুর মেয়ে হওয়াটাই কি প্রধানমন্ত্রিত্বের মূল যোগ্যতা হতে পারে? আদৌ কি ইন্দিরা প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব পালনের জন্য তৈরি?
এর উত্তর খুঁজতে গেলে আমরা যেমন চোখ ধাঁধানো আলোর দিক পাই, তেমনি আবার নিকষ কালো অন্ধকারের দিকও চোখে পড়ে। সেই গল্পই আপনাদের শোনাবো ভারত কথার পরের পর্বে। দেশ জুড়ে তখন শুধুই সমস্যা। बचपन से ही मेरे आत्मविश्वास को मारा गया, थैंक्स टू माय आंट। যেদিকে চোখ যায় ইন্দিরার সামনে তখন শুধুই চ্যালেঞ্জ। आखिर ऐसा कब तक चलेगा? সেদিন ইন্দিরাকে গুঙ্গি গুড়িয়ে আখ্যা দিয়ে রাম মনোহর লোহিয়া যে কত বড় ভুল করেছিলেন। ওয়াশিংটন তখন একেবারে ইন্দিরাময়। তবে এর বদলে আমেরিকা যা চেয়েছিল তার মূল্য ছিল অনেক বেশি। प्रधानमंत्री के पास इस तरह की समस्या से निपटने का कोई अनुभव नहीं है। যে ইন্দিরা গান্ধী জয়পুরে কংগ্রেস নেতাদের সামনে মুখ খুলতে গিয়ে প্রায় কেঁপে গেছিলেন, সেই তিনি এবার বাঘিনীর মতো গর্জে উঠলেন। দৃপ্ত কণ্ঠে বললেন, ক্ষমতা থাকলে আমায় বার করে দেখান। नेहरू जी की नकल करने का काम करने यहाँ नहीं आई हूँ। কংগ্রেসের অন্দরে ইন্দিরার প্রবল বিরোধিতা শুরু হয়। मुझे कोई भी मजबूर नहीं कर सकता है। প্রতিপক্ষদের জন্য আহত ইন্দিরা হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। কিভাবে?